লকড অ্যান্ড লোডেড, আমরা প্রস্তুত। যখন ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বললেন, পুরো মধ্যপ্রাচ্য থমকে গেল। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজের দেশ থেকে তুলে নিয়ে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার টার্গেট ইরান। তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ, অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়েছে, রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। আর হোয়াইট হাউসে সেখানে চলছে যুদ্ধের পরিকল্পনা। কিন্তু আসল প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবেন, নাকি এটা শুধু একটা বিশাল ব্লাফ? আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই বিস্ফোরক পরিস্থিতি তৈরি হলো, ট্রাম্পের হাতে আসলে কি কি অপশন আছে, রাশিয়া চীন কি ভূমিকা পালন করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরবর্তী কয়েক সপ্তাহে কি ঘটতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা কথা বলবো পুরো পরিস্থিতি নিয়ে। আর চীন ও রাশিয়া কি ইরানের সঙ্গে থাকবে? থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পের প্রতিটা মোড় আপনাকে চমকে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। ট্রাম্পের পরবর্তী টার্গেট কি ইরান? 2026 সালের সবচেয়ে বিস্ফোরক সংকট। চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, কারণ এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। ডিসেম্বর 2025, অর্থনৈতিক ভয়াবহতা, তেহরানের গ্র্যান্ড বাজার, 100 বছরের পুরনো এই বাজার ইরানি অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ করে দোকানদাররা শাটার নামিয়ে দিলেন। কেন? একটা সংখ্যা দিয়ে বোঝানো যাক। $1 সমান 14 লক্ষ ইরানি রিয়াল। মাত্র 6 মাস আগে যা ছিল 5 থেকে 6 লক্ষ রিয়াল, মানে মুদ্রার মূল্য অর্ধেকেরও বেশি কমে গেছে। এখন একবার চিন্তা করুন, আপনার হাতে যে টাকা আছে তার ক্রয় ক্ষমতা রাতারাতি অর্ধেক হয়ে গেল। আপনি যে দামে রুটি কিনতেন সেটা দ্বিগুণ হয়ে গেল, ওষুধ 3 গুণ দাম, পেট্রোল আকাশ ছোঁয়া, যেটা আপনার নিজের দেশ থেকে উত্তোলন করা হয় সেটারই এই অবস্থা। মুদ্রাস্ফীতি 52% ছাড়িয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারগুলো দিনে 2 বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। কিন্তু এই দুর্দশার পেছনে কে? ফেব্রুয়ারি 2025, ট্রাম্পের মাস্টার প্ল্যান। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর সবার প্রথম যে কাজটা করলেন, সই করলেন ন্যাশনাল সিকিউরিটি মেমোরান্ডাম 2। এই মেমোরান্ডামের একটা লক্ষ্য, ইরানকে হাঁটু গেড়ে বসতে হবে। কিভাবে? প্রথমত, ইরান তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। দ্বিতীয়ত, পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে হবে। তৃতীয়ত, রেজিম চেঞ্জ ঘটাতে হবে। ট্রাম্প এই নীতিকে নাম দিলেন ম্যাক্সিমাম প্রেসার 2.0। প্রথম ম্যাক্সিমাম প্রেসার ছিল তার প্রথম মেয়াদে, মনে আছে 2018 থেকে 2020 সালে। সেটা ছিল ট্রেলার, এবার এসেছে মূল সিনেমা। কিন্তু আসল গেম চেঞ্জার মুহূর্তে এলো জুন 2025-এ। জুন 2025 মধ্যপ্রাচ্যে শুরু হলো 12 দিনের একটা যুদ্ধ, যা সবকিছু বদলে দিল। প্রথম ধাক্কা, মধ্যপ্রাচ্যের একটি দেশে সার্জিক্যাল স্ট্রাইক। মধ্যপ্রাচ্যের প্রথমে টার্গেট করলো ইরানের কমান্ডারদের। এক রাতে 5 জন শীর্ষ কমান্ডার নিহত হলেন তাদের। তারপর টার্গেট এলো পারমাণবিক বিজ্ঞানীরা। মনে রাখবেন, এরা শুধু সাধারণ কমান্ডার না, এরা ছিল ইরানের প্রক্সি নেটওয়ার্কের মাস্টার মাইন্ড। বিভিন্ন দেশের গোষ্ঠীকে কন্ট্রোল করত এই কমান্ডাররা। দ্বিতীয় ধাক্কা, আমেরিকার বাংকার বাস্টার। তারপর আমেরিকার নামলো সরাসরি, এবং তারা নিয়ে এলো তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, বাংকার বাস্টার বোমা। ফোর্ডো এনচিমমেন্ট ফ্যাসিলিটি, এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা তৈরি করা হয়েছিল পাহাড়ের 90 মিটার গভীরে। ইরান ভেবেছিল এটা সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আমেরিকা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এই 30,000 পাউন্ডের বোমা 60 মিটার কংক্রিট ভেদ করতে পারে। শুধু ফোর্ডো না, আরও 2টো আন্ডারগ্রাউন্ড সাইটে হামলা করা হলো, নাতানজ আর ইরাক। সব জায়গায় ট্রাম্প দাবি করলেন ইরানের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যখন সবাই ভাবছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখন তেহরান দেখালো তাদের আসল শক্তি। 100-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলো টার্গেট কাতারে, আমেরিকার সবচেয়ে বড় আল উদে এয়ারবেসে। আর এটা হামলা করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনফর্ম করেছিল ইরান। তারা বলেছিল আপনাদের নাগরিকদের এখান থেকে সরিয়ে নেন। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশের মিলিটারি ফ্যাসিলিটিগুলো ধ্বংস হয়ে গেল। এবং এখানেই চমক, বিখ্যাত আয়রন ডোম, যেটা 90% মিসাইল ঠেকাতে পারে বলে ধারণা করা হচ্ছিল, সেটা ভেদ করে অনেক মিসাইল টার্গেটে আঘাত করলো। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ইরান দুর্বল কিন্তু অসহায় না। যুদ্ধের ফলাফলটা একটু দেখে আসে বন্ধুরা।
12 দিনের এই যুদ্ধে কি কি হয়েছে? ইরানের পারমাণবিক প্রোগ্রাম 6 থেকে 8 মাস, অনেকে বলে 1 বছর পিছিয়ে গেছে, কিন্তু শেষ হয়নি। শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেজিম সারভাইভ করে গেছে। এবং সবচেয়ে বড় কথা, নিয়ার ওপেন্স গ্রেড ইউরেনিয়াম এখনো ইরানের হাতে আছে। আর এই যুদ্ধের পর শুরু হলো আসল দুঃস্বপ্ন। যুদ্ধ শেষ হওয়ার পর ইরানি অর্থনীতি যেভাবে ধসে পড়লো সেটা ছিল ভয়াবহ। চলুন বন্ধুরা একটু দেখে আসি। অর্থনৈতিক ডুমসডে, রিয়ালের দাম একদম ফ্রি ফলে পড়তে থাকলো, প্রতিদিন নতুন লো রেকর্ড করতে থাকলো। মানুষ যখন সকালে ঘুম থেকে উঠছে তখন দেখছে তাদের সঞ্চয়ের মূল্য আরও কমে গেছে। তেল রপ্তানি প্রায় শূন্যে নেমে এসেছে। যে দেশের অর্থনীতির 80% নির্ভর করে তেল রপ্তানির উপর, সেই দেশের কি হাল হবে বুঝতে পেরেছেন একবার? সরকারি কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না, পেনশনরা পেনশন পাচ্ছে না যারা পেনশনধারী, হাসপাতালগুলোতে ওষুধ ফুরিয়ে যাচ্ছে। বিদ্রোহের সূচনা ডিসেম্বর 28, 2025 তেহরানের গ্রান্ড বাজারের দোকানদাররা স্ট্রাইক ঘোষণা করলো। তারা বলল তারা আর পারছে না, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। প্রথম দিন শুধু বাজার, দ্বিতীয় দিন যুক্ত হলো তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে পড়ল, তৃতীয় দিন কলকারখানার শ্রমিকরা, এবং তারপর এটা ছড়িয়ে পড়ল সারা দেশে। ইস্পাহান, সিরাজ, মাশহাদ, তাবরিজ, প্রতিটি বড় শহরে মানুষ রাস্তায় নেমে এলো। স্লোগান বদলে গেল। প্রথমে স্লোগান কি ছিল বন্ধুরা? নানকার আজাদি, মানে রুটি, কাজ আর স্বাধীনতা চায়। কিন্তু কয়েকদিনের মধ্যে স্লোগান বদলে গেল, খামেনি মুর্দাবাদ, সুপ্রিম লিডার খামেনির পতন হোক, ইসলামিক রিপাবলিক নেস্ট সাদা, মানে ইসলামিক প্রজাতন্ত্র ধ্বংস হোক। এটা শুধু প্রতিবাদ নয়, এটা হয়ে গেল রেজিম চেঞ্জের দাবি। সরকারের নির্মম দমন, ইরানি সরকার প্রথমে ভয় পেয়ে গেল, তারপর যা করলো সেটা ছিল আরো ভয়াবহ। জানুয়ারি 8, 2026 সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হলো, মোবাইল নেটওয়ার্ক বন্ধ, দেশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল বাহিরের দুনিয়া থেকে। তারপর রাস্তায় নামলো ইরানের দুর্ধর্ষ গার্ডরা, শুরু হলো নির্বিচারে গুলি। হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য আসছে। সরকার বলছে 3000 সর্বশেষ 22 তারিখে, আজকে হচ্ছে 25 তারিখ। মানবাধিকার সংস্থাগুলো বলছে 23 তারিখে একটা তারা এর আগেও দিয়েছে, একটা তথ্য দিয়েছে, সেটা হলো 5 থেকে 12,000 পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা হতে পারে। গ্রেপ্তার হয়েছে প্রায় 27,000-এরও বেশি মানুষ। জানুয়ারি 2, 2026 সকাল 10টা ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন, যদি ইরান শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর গুলি চালায় এবং তাদের নির্মমভাবে হত্যা করে, তাহলে আমেরিকা সেই নিরীহ মানুষদের উদ্ধার করতে আসবে। তারা লকড অ্যান্ড লোডেড, তারা প্রস্তুত। সবাই ভাবলো এটা হয়তো আরেকটি ট্রাম্পের লড়াই। জানুয়ারি 3, 2026 ভোর 4টা কারাকাসের প্রেসিডেন্সিয়াল প্যালেস, হঠাৎ করে আমেরিকান স্পেশাল ফোর্সের হেলিকপ্টাররা ল্যান্ড করলো। কারা? ডেল্টা ফোর্স। তারা ঢুকে গেল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে। মাত্র 18 মিনিটের অপারেশন। মাদুরোকে হাতকড়া পরিয়ে হেলিকপ্টারে তোলা হলো, সরাসরি একটা বিমানে করে নিউ ইয়র্ক পাঠানো হলো। অভিযোগ নার্কোটিজম। পুরো বিশ্ব হতবাক। আমেরিকা একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণ করলো। ট্রাম্প বললেন তারা যা বলে তাই করে, কোনো ব্লাফ না। ইরানের প্রতিক্রিয়া, তেহরানের জরুরি মিটিং ডাকা হলো। সুপ্রিম লিডার খামেনি, প্রেসিডেন্ট আর কমান্ডাররা সবাই এক টেবিলে বসলো। তারা জানে ভেনেজুয়েলা যা করলো ইরানেও তা হতে পারে। ফরেন মিনিস্টার আব্বাস আরাঘচি প্রকাশ্যে বললেন এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, বেপরোয়া এবং বিপজ্জনক। কিন্তু ভেতরে ভেতরে তারা ভয় পেয়ে গেছে। এখন আসল প্রশ্ন হলো, এখন সবার মনে একটাই প্রশ্ন, ট্রাম্প কি সত্যি ইরানে হামলা করবে? এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি করে তাহলে কিভাবে? এর আগে আপনাদের একটা কথা বলে নিই বন্ধুরা, সেটা হচ্ছে কি, ইরানের এক বিক্ষোভকারী নেতাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার কথা বলেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্পের চাপে সেটা তারা রদ করেছে। তাকে আর ফাঁসি দেওয়া হয়নি। এরপর থেকে আমেরিকা কিছুটা শান্ত, কিন্তু এই শান্ত হচ্ছে ঝড়ের পূর্বে যে একটা অস্থির পরিবেশ থাকে, গুমোট পরিবেশ থাকে, সেইটারই পূর্বাভাস। জানুয়ারি 13, 2026 হোয়াইট হাউসের সিচুয়েশন রুম, টেবিলে বসে আছেন সেক্রেটারি অফ ডিফেন্স, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সিআইএ ডিরেক্টর, জয়েন্ট চিফস অফ স্টাফ। সামনে একটা স্ক্রিনে দেখানো হচ্ছে 3টা অপশন। অপশন 1 সাইবার ওয়ারফেয়ার প্লাস স্টার্লিং, এটা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অপশন। পরিকল্পনা হলো ইরানের রিপ্রেসিভ সাইবার সিস্টেম ভেঙে দেওয়া, ইন্টারনেট কানেকশন রিস্টোর করা এবং মাস্কের স্টার্লিং ব্যবহার করে ইরানি জনগণকে ইন্টারনেট দেওয়া। এটা আসলে কি হবে? প্রতিবাদকারীরা কমিউনিকেট করতে পারবে, পুরো দুনিয়া দেখতে পারবে ইরানে কি হচ্ছে। সরকারের দমন পীড়নের ভিডিও ছড়িয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়।
ট্রাম্প ইতিমধ্যে এলন মাস্ককে ফোনও করে ফেলেন, তো সেই সময় ফোন করেন, মাস্ক রাজিও হয়ে গিয়েছিলেন, স্টার্লিং সার্ভার চালুও করেছিল, কিন্তু ইরান সেটা বন্ধ করে দিয়েছিল। আরেকটা আপডেট খবর হচ্ছে ইরান এখন নিজেরা একটা ইন্টারনেট চালু করছে, ভাবুন তো, চীনের সহযোগিতায় হয়তোবা। অপশন 2 টার্গেটেড মিলিটারি স্ট্রাইক, এটা মিডিয়াম রিস্ক অপশন। টার্গেট হবে কমান্ড সেন্টার, ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, সুপ্রিম লিডারের রেসিডেন্স এরিয়া, ট্রেনিং ক্যাম্পগুলো। পেন্টাগন এই অপশনের জন্য তৈরি, তাদের কাছে আছে স্টিলেট বোম্বার, ক্রুজ মিসাইল, ড্রোন স্ট্রাইক ক্যাপাবিলিটি। কিন্তু এখানেও সমস্যা আছে, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল না, তাদের আছে রাশিয়ার S-300 সিস্টেম, কিন্তু মিসাইল ইন্টারসেপ্ট করতে পারবে। আর সবচেয়ে বড় ভয় ইরানের কাউন্টার অ্যাটাক, তারা মিসাইল ছুড়বে মধ্যপ্রাচ্যের একটি দেশে, সৌদি আরব, কাতার, ইউএতে থাকা আমেরিকান বেসগুলোতে। অপশন 3 ফুল স্কেল মিলিটারি ইন্টারভেনশন, এটা সবচেয়ে বিপজ্জনক অপশন। ভেনেজুয়েলা স্টাইলে রেজিম চেঞ্জ অপারেশন, কিন্তু এখানে স্কেল সম্পূর্ণ আলাদা। পেন্টাগনের মূল্যায়ন প্রথম ফেজ হচ্ছে 50,000 সৈন্য দরকার হবে, এয়ার সাপোর্ট লাগবে 3টা এয়ারক্রাফটার ক্যারিয়ার গ্রুপ লাগবে, সময় লাগবে অত্যন্ত 6 থেকে 8 মাস, লং টাইম, খরচ শত শত বিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে নিজেরাই লোনে নিমজ্জিত, তারা কি এই রিস্ক নিবে? আমার মনে হয় না। আমেরিকান ক্যাজুয়ালিটি হাজার হাজার, এবং এখানেই আসল সমস্যা। কেন এই অপশন ভয়াবহ ঝুঁকিপূর্ণ? নাম্বার 1 ইরানের ভূগোল। ইরাক ছিল সমতল মরুভূমি, ইরান পাহাড়ি দেশ, জাগ্রস পর্বতমালা, বিশাল শহর, আর তাদের গেরিলা যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত, তারা পারফেক্ট রয়েছে। অপশন 2 জনসংখ্যা। ইরাকের জনসংখ্যা ছিল 3 কোটি, ইরানের 8.5 কোটি, এবং তারা অনেক বেশি ন্যাশনালিস্ট, মানে জাতীয়তাবাদী। নাম্বার 3 মিলিটারি শক্তি, শক্তিশালী সেনাবাহিনী, 15 লক্ষ সশস্ত্র যোদ্ধা রয়েছে, এরা আইডিওলজিক্যালি মোটিভেটেড। চীন রাশিয়া, দ্য গ্লোবাল চেস বোর্ড, রাশিয়ার গেম প্ল্যান কি হতে পারে? পুতিন ইরানকে শুধু একটা বন্ধু দেশ মনে করে না, ইরান হলো রাশিয়ার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্ত্র। জুন 2025-এ যুদ্ধের সময়, মধ্যপ্রাচ্যে সে দেশের যুদ্ধের সময় রাশিয়া কি করেছিল মনে আছে আপনাদের? গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল, স্যাটেলাইট ইমেজ দিয়েছিল, এয়ার ডিফেন্স সিস্টেম আপগ্রেড করে দিয়েছিল। এবার যদি আমেরিকা সরাসরি হামলা চালায়, পুতিন সরাসরি যুদ্ধে নামবেন না, এটা একেবারে নিশ্চিত, কারণ তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু পুতিন যা করবে, আমার যা মনে হয় স্ট্র্যাটেজিক ঘেটে আমি যেটা বের করেছি, নাম্বার 1 উন্নত অস্ত্র সরবরাহ, S-400 এয়ার ডিফেন্স, অ্যান্টিশিপ মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিতে পারে। নাম্বার 2 গোয়েন্দা তথ্য, আমেরিকান জাহাজের পজিশন, এয়ার স্ট্রাইকের আগাম তথ্য। নাম্বার 3 সাইবার সাপোর্ট, আমেরিকান মিলিটারি নেটওয়ার্ক, এবং সঙ্গে মধ্যপ্রাচ্যের সেই দেশটিতে সাইবার অ্যাটাকও হতে পারে। নাম্বার 4 রাজনৈতিক কভার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার। চীনের ডিলেমা এখন আছে শি জিনপিংয়ের ক্যারিজম্যাটিক জাদুতে। চীনের পজিশন আরও জটিল, একদিকে ইরান চীনের তেলের অন্যতম প্রধান উৎস, দিনে 1.5 মিলিয়ন ব্যারেল তেল ইরান থেকে আসে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান গুরুত্বপূর্ণ একটি অংশ। অন্যদিকে আমেরিকান মার্কেটে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বছরে $500 বিলিয়ন রপ্তানি, অর্থনৈতিক চাপ এড়াতে যায় চীন। কিন্তু চীন এটাও জানে, চীনের যে কি রয়েছে রেয়ার আর্থ যে চিপ, সেটা দিয়ে আমেরিকা চলে, গাড়ি চলে, ইলেকট্রনিক গাড়ি চলে, ড্রোন, ক্ষেপণাস্ত্র থেকে শুরু মোবাইল ফোন, ল্যাপটপ, পিসি, ইন্টারনেট, সব কিছু চীনের এই চিপে চলে। তাই চীনও খেলছে মাস্টার মাইন্ডের খেলা। জানুয়ারি 13, 2026 ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার সই করলেন, যে কোনো দেশ ইরানের সাথে ব্যবসা করবে তাদের আমেরিকা রপ্তানির ওপর 25% অতিরিক্ত ট্যারিফ বসাবে, এখনই কার্যকর। চলুন হিসাব করা যাক, চীনা পণ্যের উপর ইতিমধ্যে 35% ট্যারিফ আছে, এবার যোগ হবে আরও 25%, টোটাল 60%। মানে চীন যদি ইরানের সাথে ব্যবসা চালিয়ে যায়, তাদের আমেরিকায় রপ্তানি প্রায় অসম্ভব হয়ে যাবে। চীনের কাছে দুটো অপশন, হয় ইরান ছাড়ো, নয় আমেরিকান মার্কেট হারিয়ে যাবে। কোনটা বেছে নেবে তারা? ইতিহাস বলে চীন প্র্যাগম্যাটিক। 2025 সালে রাশিয়ার তেল কেনা কমিয়েছে, ভারত যখন আমেরিকান চাপ এসেছে, একইভাবে ইরানের ক্ষেত্রেও কমাবে, কিন্তু সম্পূর্ণ বন্ধ করবে না, তারা চুপি চুপি কিনতে থাকবে, কিন্তু অনেক কম দামে। 2026-এর সবচেয়ে বড় সংকট তো কোথায় দাঁড়িয়েছি আমরা? একদিকে ইরান, যেখানে অর্থনৈতিক ধ্বংস, জনগণ রাস্তায় ছিল, এখন কিছুটা বিক্ষোভ কমেছে, কারণ নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু অবস্থা ভালো না, সরকার নির্মম দমন চালিয়েছে। অন্যদিকে ট্রাম্প, যিনি দেখিয়ে দিয়েছেন তিনি যা বলেন তাই করেন। ভেনেজুয়েলা তার প্রমাণ, মাঝখানে আছে চীন ও রাশিয়া, যারা নিজেদের স্বার্থ বাঁচাতে ব্যস্ত। পরবর্তী 30 দিন ক্রিটিক্যাল, এই 30 দিনের সিদ্ধান্ত হবে ইরান রেজিম টিকবে কি টিকবে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়াবে কিনা। আপনার মতামত কি? আপনি কি মনে করেন ট্রাম্প সত্যি ইরানে হামলা চালাবে, নাকি এটা শুধু প্রেশার ট্যাকটিক্স? কমেন্টে জানান সিনারিও 1, 2 না 3
হবে বলে আপনি মনে করেন? ইরানি জনগণকে রেজিম পরিবর্তন করতে পারবেন? রাশিয়া চীন কতটা সাহায্য করবে ইরানকে? এটা শুধু ইরানের সংকট নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের সংকট। এটা শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটা পুরো বিশ্বের সংকট। তেলের দাম, গ্লোবাল ইকোনমি, রিফিউজি ক্রাইসিস সবকিছু এর সাথে জড়িত। এই ধরনের আন্তর্জাতিক নিউজের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। আমরা নিয়মিত আপডেট দেব এই সংকট নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে আসলে কি ঘটছে, এবং মনে রাখবেন সত্য জানা আমাদের অধিকার। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি বন্ধুরা। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল পুতিনের ডান বাসের পেছনের আসল রহস্য এই শিরোনামে ভিডিওতে আপনি যদি এখনো না দেখে থাকেন, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। এই ভিডিওটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে, সেখানে আছে চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।